একটি নতুন সকাল, একটি নতুন গল্প বলে একটি আলো ঝলমলে দিন, একটি মনের আঘাত দূর করে। গতকালের আঘাতে ক্ষতবিক্ষত তরুর নতুন করে জন্ম হলো যেন। তরু ঘর থেকে বের হলো স্কুল সময় হওয়ার আগে। গিয়ে ডাইনিং টেবিলে বসলো। লতা বসে বসে নাস্তা করছে। তরুকে এখানে দেখে কিছুটা অবাক হলো লতা। তরুর উপর কিছুটা রাগও জন্মেছে লতার। গতকাল ফাইজান ভাই তরুকে নিয়ে কত চিন্তিত ছিল বলে লতার মনে হচ্ছিল, এই জন্য ভীষণ রাগ লাগছে লতার। তরু গলা ছাড়িয়ে ডেকে বলল, চাচি নাস্তা দিয়ে যান। আমিনা রান্নাঘরে বসে তরুকে গালাগাল দিচ্ছিল। সকালে দুবার গিয়ে ডেকে আসছে আমিনা তরুকে। তরু জবাব দেয়নি। সকালে নাস্তা বানানোর জন্য তরুকে ডেকেছে। এই মেয়েটা কত বেয়াদব হলে মটকা মেরেছিল রুমের ভিতরে। তরুর ডাক শুনে আমিনা হাত পা রাগে ফেটে যাচ্ছিল যেন। হাতে করে একটা পরোটা নিয়ে উঠে এলো ঘরে। তরুর সামনে দিয়ে বলল, তোকে সকালে আমি কতবার ডেকেছি। তরু পা নাচাতে নাচাতে বলল, শুনতে পাইনি, ঘুমিয়েছিলাম। আমিনা নিজের রাগ সংবরণ করে বলল, আগামীকাল থেকে ফজরের নামাজের সময় উঠবি, নাস্তা বানিয়ে দুপুরে রান্না করে স্কুলে যাবি। তরু বলল, কেন? আমিনা বিস্মিত হলো তরুর প্রশ্ন শুনে। কেন বলছে এই মেয়ে? ও জানে না কেন? আবারও কথা রিপিট করলো আমিনা। তরু লতার সামনে থেকে মাংসের ঝোলের বাটি টেনে নিজের সামনে এনে পড়াটা চুবিয়ে বলল, না চাচি, সম্ভব না। আমার লেখাপড়ার ক্ষতি করে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। আমি এই বাড়ির মেয়ে, কাজের লোক না। তোমার কাজ তুমি করবে, না পারলে কাজের লোক রাখবে, যেভাবে তোমার কাজ হয়। আমি কিন্তু পারবো না। আমি তরু, রাবেয়া না। লতা বিস্ময়িত চোখে তাকিয়ে রইল তরুর দিকে। আমিনার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি বলছে এই পুচকি মেয়ে? ওর মায়ের তো এত সাহস ছিল না যে আমিনার সাথে এরকম ব্যবহার করো, অথচ তার মেয়ে কিনা। তরু পড়াটা শেষ করে বলল, একটা পড়াটা আমার হয় না চাচি। আগামীকাল থেকে 3টা দিবা আমাকে। আর আবারও বলছি চাচি, তুমি যদি মনে করো আমার বাবা নেই, মা নেই, আমার সাথে যেভাবে খুশি ব্যবহার করবে, তাহলে সেসব ভুলিয়ে যাও। আমার মা আমার পিছুটান ছিল, এখন আমার কোনো পিছুটান নেই। চাইলেও আমাকে কাজের মেয়ের মতো ব্যবহার করতে পারবে না তুমি। তরু চলে গেল নিজের রুমে। অনেক অনেক বছর পর আজকে বুকের ভেতর একটু শান্তি শান্তি লাগছে তরুর। ভীতু মা থাকলে কখনো তরু এভাবে জবাব দিতে পারতো না। এরকম অসহায় জীবন আর কত মেনে নিবে তরু? গতকালের ঘটনার পর তরুর মাথায় একটা ব্যাপার খুব ভালো করে ঢুকে গেছে। এই দুনিয়ায় অসহায়ের পাশে কখনো থাকে না। যে ঘুরে দাঁড়াবে, প্রতিবাদ করে, দুনিয়া তাকেই বাহাবা দেয়, তার পাশে থাকে। তরু চলে যাওয়ার পর আমিনা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। লতা নিজের কাছে খুব অবাক লাগছে তরুর ব্যবহার। আমিনাকে লতা বলল, এবার কি হবে মা? হেসে আমিনা বলল, বীজ দাঁত ভেঙে দিতে হবে সময় মতো। লতা বুঝতে পারল না। আমিনা সিদ্ধান্ত নিল আলমগীর ঘুম থেকে উঠলে দ্রুত সবটা জানাতে হবে। স্কুল থেকে ফিরে গোসল করে তরু ছাদে গেল ফাইজান বের হয়ে লতাকে পড়াতে যাওয়ার জন্য। তরু নিজেও ফাইজানের রুমে গেল। হুট করে তরুকে দেখে ফাইজান ভীষণ অবাক হলো। তরু এসেছে। দেহের প্রতিটি রক্তকণা মিছিল শুরু হলো যেন যেন তরুকে দেখে। কি সুন্দর শান্তির দিঘির মতো একটা মুখ। দেখলেই মনে হয় সব চিন্তা যেন কর্পূরের মতো উড়ে যায়, ভালো লাগায় মনটা ভরে যায়। তরু বলল, আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। ও আচ্ছা, তুমি এসেছো, এতেই আমি খুশি হয়েছি। গত রাতে আমার ভীষণ খিদে ছিল জানেন। আপনি খাবার দিয়ে আসার পর টের পেলাম আমি ক্ষুধার্ত। তুমি কেমন আছো তরু? তোমাকে আজ অন্যরকম লাগছে। কেমন লাগছে? আমি তো ভালোই আছি। তরু, মানুষ যখন খুব বেশি যন্ত্রণায় থাকে কিন্তু কাউকে বুঝতে দিতে চায় না, তার কষ্ট তখন এভাবেই করে। তোমার কথাবার্তা আজ খুব চঞ্চল মনে হচ্ছে, যেন তুমি আসলে তুমি নেই, অন্য কেউ হওয়ার ভান করছো তুমি। সবার সামনে নিজেকে আনন্দিত, কেয়ারলেস, নির্বিঘ্নে প্রমাণ করতে চাইছো, কিন্তু পুরোটাই তোমার ভান। মনের দিক থেকে তুমি খুব দুমড়ে মুচড়ে আসো। তরু চেয়ার টেনে বসলো, বিষণ্ণ হয়ে বলল, আমি কাজল পড়েছি দেখুন। আমি খুব কষ্টে থাকলে চোখে কাজল পরি। কি করব বলুন? আমি আসলে শুধু কষ্টে আছি বললে ভুল হবে। কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছি। মনে হচ্ছে বৃথা একটা জীবন আমার। আমার তো একটা সুন্দর ফ্যামিলি হতো, অথচ আমার জীবন হলো সবচেয়ে বেশি ছন্নছাড়া। ফাইজান তরুর সামনে হাঁটু গেড়ে বসলো। তরুর একটা হাত টেনে নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, তরু, আমাকে কি একটু বিশ্বাস করে জানা? বিশ্বাস করো,
আমার মা বাবা ভাই বোন সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি আমাদের। আমি তোমাকে ভীষণ ভালো রাখবো। এই চোখের কাজল চোখে জলে মুছে যেতে দিব না কখনো, এই প্রতিজ্ঞা করলাম। তরুর বুকের ভিতর কেঁপে উঠল। ষোড়শী বুকের কাঁপন ফাইজান টের পেল। কেউ কোনো কথা বলল না। তরুর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ফাইজানের হাতে। সেই বিষণ্ণ বিকেলে তরুর এক অচেনা অনুভূতি হলো। মনে হলো তরু আর একা নেই, কেউ একজন তো তার আছে, যার কাছে তরু ভীষণ স্পেশাল। এক রাশ ভালো লাগা নিয়ে তরু নেমে এলো। পড়ার টেবিলে বসে অপেক্ষা করছে লতা। এখনও ভাইজান আসছে না। লতা নীল রঙের একটা থ্রি পিস পরেছে। আজকে খুব সুন্দরভাবে সেজেছে। মনটা খুঁতখুত করছে, যদিও একটু ফাউন্ডেশন দিলে ভালো হতো মনে হয়। একবার ভাবলো উঠে গিয়ে দিয়ে আসবে, কিন্তু তার আগে ভাইজান এলো। লতার বুকের ভিতর একটা সুখের পাখি ডেকে উঠল। ভাইজানকে আজকে ভীষণ প্রাণচঞ্চল হয়ে কথা বলছে। কেন যেন সব কিছু তার ভীষণ ভালো লাগছে আজকে। মনে হচ্ছে সে যেন কোনো সুখের সাগরে ভাসছে। লতা বলল, আপনাকে ভীষণ খুশি খুশি লাগছে মনে হচ্ছে। আজ আমি সবচেয়ে বেশি খুশি লতা। আমি আজ যা পেয়েছি এই পৃথিবীতে কেউ তা পায়নি। আজ যে আমার হয়েছে সে আজীবনের জন্য আমার মনে বাধা পড়ে গেছে। হিমালয় জয় করার চাইতেও কঠিন বন্ধুর পাহাড় আজ আমি জয় করতে পেরেছি। লতার মাথায় ঢুকলো না কিছু। ফাইজানের মনে পড়লো তরু বলেছে সেদিন লতা নাকি তাকে পছন্দ করে। ফাইজানের মনে হলো এটাই সবচেয়ে ভালো সুযোগ লতাকে জানিয়ে দেওয়া। হাসতে হাসতে ফাইজান বলল, আমি একজনকে ভীষণ ভালোবাসতাম লতা, ভীষণ ভীষণ ভালো। সে বড় কঠিন মানুষ, আমার কাছে কখনো ধরা দিতে চায় না। বহু সাধনার পর আজ তাকে আমার করে পেয়েছি। লতার বুকের ভিতর ধক করে কেঁপে উঠল। লতার মনে হলো কেউ বুঝি তার বুকের ভিতরে টান দিয়ে কলিজাটা তুলে বের করে নিয়ে এসেছে। হাসি মুখটা মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। মরে গেলেও বুঝি এত কষ্ট হয় না। লতার দম বন্ধ হয়ে আসছে যেন। লতা দুম করে বলল, না না, আপনি কাউকে ভালোবাসতে পারেন না, কিছুতেই না। ভাইজান ভুরু কুঁচকে তাকালো। লতা আর বসলো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। ভাইজানও অপেক্ষা করলো না। আজ তার নিজেকে ভীষণ নির্ভার লাগছে। লতা বুঝতে পারছে না কী করবে। মনে হচ্ছে সব মিথ্যে, এরকম কিছু হয়নি, কখনো হতে পারে না। ভাইজান কখনোই কাউকে ভালোবাসতে পারে না। লতার এত পরিকল্পনা করে ভাইজানকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে, অথচ সে কিনা বলছে অন্য কাউকে ভালোবাসবে। লতা সহ্য হচ্ছে না কিছুতেই। রাগে সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে লতার। কে সেই মেয়ে? লতার ইচ্ছে করছে করে ফেলে তাকে। সারা বিকেল লতা ভাবনা চিন্তা করতে লাগলো। বেঁচে থাকতে সে ভাইজানকে অন্য কারো হতে দিবে না। আমিনা লতার রুমে দরজায় নক করলো। লতা দরজা খুললো না। কয়েকবার নক করার পর লতা দরজা খুললো। বদ্ধ রুমে বসে লতা পরিকল্পনা করে ফেললো কিভাবে কি করবে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভাইজান নিজেকে মনে হচ্ছে সদ্য কৌশলে পা দেওয়া একজন, যার কিনা উত্তেজনা শেষ নেই। ইচ্ছে করছে এক ছুটে এক নজর তরুকে দেখে আসতে, কিন্তু অনেক কষ্টে সেই ইচ্ছে দমন করলো ভাইজান। এই বয়সে ছেলে মানুষই মানায় না, তবুও মনটা ভীষণ ছেলে মানুষই করতে চায়। ভাইজান অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার। রাত হলে তরু আসবে খাবার নিয়ে। রাতে আমেনা খাবার বেড়ে তরুকে বললো, ভাইজানের খাবার দিয়ে। কথাটা শুনে তরুর কেমন যেন লাগলো। লজ্জা এসে ভিড় করলো অন্তর জুড়ে। লতা উঠে দাঁড়িয়ে বলল, মা, আমি নিয়ে যাচ্ছি। আমার একটা অঙ্ক করা আছে, সেটা বুঝে আসা লাগবো। আমিনা আর কথা বাড়ানো না, লতার হাতে প্লেট ধরিয়ে দিল। তরু তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। কি আশ্চর্য, মনের কি অদ্ভুত খেয়াল। লতা যে ভাইজানের প্রতি দুর্বল তা তো তরু আগের থেকে জানি, অথচ কখনো তো এরকম রাগ হয়নি, হিংসে হয়নি। আজ কেন অন্তর জুলে পুড়ে যাচ্ছে লতার উপরে? কিসের এত জোর মনের ভাইজানের উপর? 24 ঘন্টা হয়নি মন দেওয়ানো, অথচ মন এখনই কেমন খবরদারি করছে। তরু খেতে বসলো। দুই চোখ বারবার ভিজে এসছে। মা কি করছে এখন? মা কি খেয়েছে? মায়ের কি তরুকে মনে পড়ছে? আহা মাগো, কত দূরে মা এখন। তরুকে কলিজায় ভেতরে গেঁথে রাখতো সেই মা এখন কোথায়, কি করছে? তরু চোখের পানি মুছে নিল। নিজেকে নিজেই বলল, না কাঁদবো না। কেন কাঁদছি আমি? আমি তো চেয়েছি এরকম, মা ভালো থাকুক। আমার চোখের পানি মায়ের সুখের পথে বাধা যাতে না হয়। আমিনা তরুর দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত মেয়ে, একটা বার মায়ের জন্য কাঁদছে না, একবার মায়ের সাথে কথা বলতে চাচ্ছে না। পাথর নাকি? এই মেয়ে মায়ের মতো সোজা না, একে শায়েস্তা করা এত সহজ না।
ফাইজান লাফিয়ে উঠে দরজা নক করে শুনে দরজা খুলে বলল, তুমি? বাকি কথা শেষ করতে পারল না। যতটা উৎসাহ নিয়ে দরজা খুলছে ততটাই হতাশ হলো লতাকে দেখে। লতা ভুরু কুঁচকে তাকালো ফাইজানের দিকে। লতা খাবার রেখে চেয়ার টেনে বসলো। ফাইজান গম্ভীর হয়ে বলল, তুমি যাও, আমার খেতে দেরি হবে, সকালে নিলেও হবে, এঁটো বসন। লতা তবুও বসে রইল। ফাইজানের অস্বস্তি হচ্ছে ভীষণ। লতা বসে বসে হিসাব মিলাচ্ছে। লেখাপড়ায় মাথা যদিও কিছুটা খারাপ, কিন্তু কূটবুদ্ধি কম নেই। লতার মনে বলছে ফাইজান তরুকেই ভালোবাসে। নয়তো যেমন হাসি মুখে দরজা খুলে দিল, লতাকে দেখে সে হাসি মিলিয়ে গেল কেন? ফাইজান বিরক্ত হয়ে বলল, লতা, অযথা কেন বসে আছো? যাও, নিচে যাও, আমার পড়া আছে। লতা উঠে নিচে চলে গেল। তরু দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন লতা নেমে আসবে। অনেকক্ষণ পর লতাকে আসতে দেখে কে জানে কেন তরুর ভীষণ রাগ হলো। ইচ্ছে করলো গিয়ে দুটো দেয় দুই গেলে, কিন্তু নিজেকে সামলে নিল তরু। লতা তরুকে দেখে হেসে বলল, জানিস তরু, আজ আমি ভীষণ খুশি। তরু কিছু বলল না, কিছু জানতেও চাইল না। লতা নিজে থেকে বলল, ফাইজান স্যারকে নিয়ে দেখতে থাকা স্বপ্ন আমার সত্যি হবে। আর বেশি দেরি নেই। তরুর মুখটা গম্ভীর হয়ে গেল মুহূর্তে। কিছু না বলে তরু নিজের রুমে ঢুকে গেল। লতার কথা যদিও তরুর বিশ্বাস হচ্ছে না, তবুও মনটা কেমন খচখচ করতে লাগলো। বেয়াদব লতাটা ভালোবাসার ঘরে আগুন লাগাতে চাইছে নিশ্চয়। তরু ফিক করে হেসে ফেলল নিজে নিজে। মনে মনে বলল, আমাকে এতটা গাধি ভাবিস না লতা, তোর চালাকে আমি বুঝি। রাতে তরুর ঘুম ভেঙে গেল হঠাৎ করে। কেমন অস্থির লাগছে তরুর, বুক ভেঙে কান্না আসে। কে জানে কেন নিজেকে ভীষণ নিঃস্ব মনে হচ্ছে। বিছানায় উঠে বসলো তরু, তারপর নেমে গিয়ে রুমের লাইট অন করলো। লাইট অন করতে নজরে এলো দরজার সামনে একটা পার্পেল কালারের খাম। তরু খামটা খুললো। ভেতরে একটা চিঠি, ফাইজান লেখা। চিঠিতে লেখা, ভালোবাসি তরু, তোমাকে ভীষণ ভালোবাসি। মাঝরাতে এই ছোট্ট চিঠিটা তরুর মনটা ভালো করে দিল। যেই মন খারাপ নিয়ে তরু ঘুম থেকে উঠেছে, ঘুমাতে গেল তার চাইতে হাজার গুণ আনন্দ নিয়ে। একটানা ব্যাঙ ডাকছে অনেকক্ষণ ধরে। রাবেয়া বসে আছে শাশুড়ি রুমে। রাবের শাশুড়ি সালেহা বেগম রাবেয়াকে শুকনো সুপারি দিয়ে বলল, বউ, একদম চিকন চিকন কইরে কুচি করবা। আমি আবার একেবারে চিকন সুপারি না হইলে খাইতেই পারি না। আমার খাটের তলায় বস্তা শুকনা সুপারি আছে। প্রত্যেক দিন আমার পানদানের এই কৌটা এক কৌটা সুপারি কুচাইয়া রাইখা দিবা, বুঝলা? আর জানি বলা লাগে না। রাবেয়া মাথা নাড়ল। সালেহা বেগম রাবেয়াকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, আমার ছেলের লগে কোনো কিছু নিয়ে ঘ্যান ঘ্যান করবা না। আগের পক্ষের বাচ্চাগুলো লগে কোনো সময় হিংসা রেষারেষি করবা না। ওগো জানি কোনো অযত্ন না হয়। আর একটা কথা, আমার পোলা কইল, তোমার আগের ঘরের মাইয়া এই বাড়িতে আনবা না। এটা হোটেল না, না এতিমখানাও না, বুঝেছ? রাবেয়ার চোখ ভিজে উঠল মুহূর্তে। কি বলছেন উনি? তরু আসবে না এখানে, কিন্তু রাবেয়ার ভাই তো বলেছে এরা তরুকে এখানে থাকতে দিবে। সালেহা বেগম বললেন, মুখরে এরকম ভোতা করে রাখবো না, হাসি খুশি থাকবো সর্বক্ষণ। আর শোনো, কোথায় কোথায় আমার পোলারে নিয়ে দরজায় খিল দিবা না। দিনের বেলায় তো না, এসব বেহানাপনা আমি বরদাস্ত করতে পারি না। রাবেয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। এক আমেনার হাত থেকে রক্ষা পেয়ে রাবেয়া বুঝে আর এক আমেনার হাতে এসে পড়ছে। রাবেয়া চোখের পানি লুকিয়ে মুছে ফেলল। মেয়েটা কেমন আছে কে জানে, একটা বারও কথা হয়নি মেয়েটার সাথে। আর গতকাল তো দেখেও নি। যেই মেয়েকে বুকে নিয়ে জীবন পার করে দিবে ভেবেছিল, সেই মেয়ে কোথায় হ্যাস। ভাগ্যে এত নির্মম হয় কেন মাঝে মাঝে। দুপুরে খেতে বসে রাবেয়ার স্বামী নজরুল বলল, আমাদের তো বাড়ি খালি, তরুকে না হয় এখানে নিয়ে আসি, তাহলে তোমারও আর মন খারাপ হবে না, তরুও ভালো থাকবে। রাবেয়ার মুখটা উজ্জ্বল হয়ে গেল মুহূর্তে, কিন্তু পর মুহূর্তে মনে পড়ে গেল শাশুড়ির কথা। সালেহা, সালেহা ছোট বোন নাজমা। কি কন ভাইজান, আপনার মাথা কি পুরোই গেছে? ওই মেয়ে কি আমাকে রক্ত নাকি? তাছাড়া মেয়ে তো ছোট না। এরকম উঠতি বয়সের একটা মাইয়া কি পরিচয় দিয়ে রাখবেন বাড়িতে? বাড়িতে তো বেটা মানুষের অভাব নেই। রাবেয়ার বুক মোচড় দিয়ে উঠল। এরা এত পাষাণ কেন? এত নিষ্ঠুরভাবে কীভাবে বলতে পারছে এসব কথা? তরুর ঘুমন্ত মুখটা ভেসে উঠল রাবেয়ার চোখে। আহারে সোনা বাচ্চা, আজ মা কই তুই কই, কেন এরকম করলি? রাবেয়া ভেবে পায় না, চোখের পানির জন্য রাবেয়া খেতে পারে না। আর নজরুল বলল, তোকে বেশি কথা বলতে বলছি আমি? আমার ঘরে কি মানুষ নেই? বাড়িতে পুরুষ মানুষ আছে তো কি হয়েছে?
এই জন্য কি বাড়িতে আর কোনো মেয়েরা থাকে না? তোর মেয়ে থাকে না? নাজমা রাগে ফেটে পড়ল যেন। অগ্নিশর্মা হয়ে বলল, কি করলেন ভাইজান? আপনি আমার মাইয়েরা খোঁটা দিলেন? এক রাত না যাইতে পর হয়ে গেলেন আপনি এরকম? মা দেখছেন আপনি? সালেহা রাবেয়ার দিকে তাকালো। তার মাথামোটা ছেলেরা যে এরকম কিছু করে ফেলবে তা তিনি জানতেন। এজন্য আগে রাবেয়াকে শাসিয়েছে। কিন্তু এই মেয়ে তো কিছু বলছে না, এক রাতে ছেলের মাথা খেয়ে ফেললো। বিকেলে সালেহা রাবেয়াকে বলল তার মাথায় তেল দেওয়ার জন্য। রাবেয়া তেল নিয়ে বসলো। সালেহা তরুর প্রসঙ্গে কিছু বলল না। রাবেয়া স্বস্তি পেল। রাত কাটলো এক অন্যরকম সুখ স্বপ্ন নিয়ে। দীর্ঘদিন পর কারো গভীর ভালোবাসা, তীব্র আদর, সুখের সাথে সাথে মনের এক কোণে তবুও একটা চাপা কষ্ট লুকিয়ে রাখলো। একটা শরীর একজনকে মানুষকে উৎসর্গ করে থাকে, অথচ রাবেয়া তো তা হলো না। নজরুল বুঝতে পারলো রাবেয়ার জড়তা কোথায়। গভীর আদর দিয়ে বলল, আল্লাহর আদেশ মেনে শরীর সম্মতভাবে আমাদের বিয়ে হয়েছে রাবেয়া। গত পরশু পর্যন্ত তোমার প্রাক্তন স্বামী তোমার জীবনে সব কল্পনা জুড়ে থাকতে পারে, স্বাভাবিক সেটা। কিন্তু এখন আমার যেই বর্তমানে আছি সেখানে আমার মনোজগতে তুমি আছো শুধু, আর তোমার মনে আমি থাকবো। এর বাহিরে অন্য কাউকে তুমি হয়তো মনে করতে পারো, কিন্তু তাকে জীবনের সব কিছু ভেবে রেখো না, তাহলে তো মনের প্রতি আমার প্রতি জুলুম হবে। আমি জানি সব কিছু ভুলে যাওয়া যায় না, কিন্তু সেই সব স্মৃতিকে মনের একপাশে রেখে আমরা যদি আমাদের নতুন জীবন, নতুন জার্নিটা দুজনের সুখ দুঃখ ভাগাভাগি করে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কখনো একে অন্যের আপন হতে পারবো না। আমাকে একটু ভালোবাসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। এরপর রাবেয়ার কিছু বলার থাকতে পারে না। পরের দিন সকালে স্কুল যাওয়ার সময় ফাইজান পথে গিয়ে দাঁড়ালো। লতা আর তরু দুজনে রওনা দিল। ফাইজান দূর থেকে তরুকে দেখলো, এক নজর দেখে চলে গেল। স্কুল থেকে ফিরে তরু দেখলো নজরুল এসেছে। তরু আঙ্কেল বলে ডাকলো নজরুলকে। মায়ের স্বামী হলো কেন জানি বাবা বলতে পারলো না। নজরুল ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, তরু আমি তোমাকে নিতে এসেছি, তোমার মা তোমার জন্য ভীষণ মন খারাপ করে। আমি তোমার মাকে বলিনি তোমাকে নিতে এসেছি, চলো গিয়ে তোমার মাকে একটা সারপ্রাইজ দেবো। তরুর কেমন আনন্দ লাগছিল শুনে, কিন্তু হুট করে মনে পড়ে গেল ফাইজানের কথা। ফাইজান বাসায় নেই, তরুর কাছে মোবাইল নাম্বারও নেই, ভাইজানের ফোন নাম্বারও জানা নেই। এতটা দোটানায় তরু কখনো পড়েনি। নজরুল বলে, তৈরি হয়ে না তরু। তরু কথা বাড়াল না, তৈরি হয়ে নিজের জামা কাপড় আর বই খাতা নিল। ভালোবাসার জোর থাকলে তরুর বিরহে ভাইজানের ভালোবাসা আর বাড়বে। রাবেয়া আজকেও সালেহাত তুলে তেল দিচ্ছে। তরু আস্তে করে পিছনে দাঁড়িয়ে বলল, মা। রাবেয়া পিছনে তাকিয়ে চমকে উঠল। তরু এসেছে। রাবেয়ার পুরো দুনিয়া খুশিতে ভরে উঠল। সালেহার মুখে মেঘ জন্মলো। মা মেয়ের মিলন দেখে নজরুলের মনটা ভরে গেল, বিষিয়ে গেল সালেহার মন। এজন্য ছেলের বিয়েতে তেমন একটা আগ্রহ ছিল না সালেহার। ইচ্ছে ছিল ছোট্ট মেয়েটাকে নিজের কাছে রেখে দিব, আর ছেলেকে আর বিয়ে করাবেন না। পরের বাড়ি মেয়ে এলে সংসার দখল করবে, সংসারে রাজত্ব করবে, এটা সালেহার ভালো লাগতো না। এর চাইতে নিজের ছোট মেয়ে নাজমা এখানে থাকবে, রান্না বান্না করবে, এটাই ভালো ছিল। কিন্তু ছেলে কেন জানি হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। সালেহা থু শব্দ করে একদলা থুতু নিক্ষেপ করলো। বেডা মানুষ মরার আগের দিনও বিয়ে করতে চায়, এটা চরম সত্যি কথা। রাবেয়া তরুকে বলল, ওনাকে সালাম করো, উনি তোর দাদি। তরু কখনো দাদা দাদিকে পায়নি। সালেহাকে সালাম করতে সালেহা মুখ ভোঁতা করে সেখান থেকে চলে গেল। নজরুলের ভীষণ খারাপ লাগলো। মা কেন এরকম করছে নজরুল বুঝতে পারছে না। তবে মা বুঝতে পারছে না নজরুল একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার এখনও জীবনে অনেকটা বাকি। আর জীবনসঙ্গী ছাড়া নজরুল চলতো না। একজন জীবনসঙ্গী শুধু বেড পার্টনার না, লাইফ পার্টনারও। শুধু সে রাতের বেলা দরকার তা তো না, একজন জীবনসঙ্গী থাকা মানে একটা নির্ভরশীলতা থাকে, একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মানুষ থাকে, অন্ধকারে আলো জ্বেলে দেওয়ার মানুষ থাকে। অথচ মা কিছুই বুঝতে চায় না। নজরুল বলে, রাবু তরুকে খেতে দাও, ও সম্ভবত এখনো খাবার খায়নি, স্কুল থেকে ফিরতেই তো আমি নিয়ে এলাম, পথে কিছু খেতেই চাইলো না। রাবেয়া তরুকে নিয়ে ডাইনিং রুমে গেল। এই প্রথম রাবেয়ার মনে হলো বিয়ে হয়ে খুব একটা খারাপ হয়নি। এই যে নিজের মেয়েকে খেতে দিতে এসেছে, তা কি এতগুলো বছর সম্ভব ছিল রাবেয়ার পক্ষে? আমিনার দিকে তাকিয়ে থাকা লাগতো, অথচ এখন কেন জানি মনে হচ্ছে সব কর্তৃত্ব রাবেয়ার।
সালেহা যতই হম্বিতম্বি করুক, ছেলের পেছনে দিন শেষে রাবেয়াই সব। রাবেয়া তরুকে ভাত বেড়ে দিল, প্লেটে গরুর কলিজা ভুনা, মাংস, সেদ্ধ ডিম। তরু মাকে দেখছে। রাবেয়ার কিছুক্ষণ পর চোখের পানি মুছল। তরু খেতে বসলো। তার আসলে খিদে পেয়েছে খুব। খেতে খেতে তরু বলল, তুমি কেমন আছো মা? রাবেয়া একটু চমকালো মেয়ের প্রশ্ন শুনে, তারপর মুচকি এসে বলল, এই যে তুই আমার কাছে আসিস, এখন আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তুই আমার সাথে থাকবি এখানে তরু, এখন থেকে। ওই বাড়িতে আজ যেতে হবে না, ওখানে তোর কেউ নেই। তরু মুচকি এসে বলল, তা কী করে হয় মা? ওটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। ওই বাড়ির সাথে আমার রক্তের সম্পর্ক, আমার জন্মের সম্পর্ক। এত তাড়াতাড়ি কি সম্পর্ক চুকিয়ে দেওয়া যায়? রাবেয়া হতবাক হয়ে বলল, কি বললি তুই তরু? তুই আমার কাছে থাকবি না? মাঝে মাঝে বেড়াতে আসবো মা, কিন্তু একেবারে থেকে যাওয়া সম্ভব নয়। আমার বাবার বাড়ি ছেড়ে কিভাবে থাকবো মা? আমার বাবা যে, আমি ছাড়া আর কেউ নেই দুনিয়াতে। তার শুধু তার তরু আছে। তরুকেই তো বাবার বাড়িতে থাকতে হবে যতদিন সম্ভব। তা না হলে আমার বাবার নামটাও বিলীন হয়ে যাবে ওই বাড়িতে। রাবের মুখটা অন্ধকার হয়ে গেল। প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে গেল। কেন মনে পড়ছে? মেয়েটা যে স্বামীর অংশ। তরু ঠিক বলেছে, তরুর মাধ্যমে ওর বাবার নাম বেঁচে থাকবে। কিন্তু তরু কি একা বাবার মেয়ে? এতগুলো বছর বুকে আগলে রেখেছে রাবেয়া মেয়েকে। তার কি কোনো অধিকার নেই? মেয়ে তার কথা ভাবছে না। রাবেয়া মন খারাপ হয়ে গেল। নজরুল ঘরে গিয়ে বসেছে। ছালেয়া থমথম মুখে সেখানে গিয়ে বলল, তুই কি শুরু করলো? ওই মেয়েরা এইখানে আইনা উঠাইলি কেন তুই? ওই মেয়ে কি মা? মেয়েটার সুন্দর একটা নাম আছে, তরু ওর নাম। আরে রাখতো তরু মুরু, ওই মাইয়া এখানে আইছে কেন? এখন থেকে এখানে থাকবে মা, তাই এনে এসেছে। আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। ওখানে ওর মা নেই, বাবাকে হারিয়েছে অনেক আগে। রাবেয়া ওইখানে মেয়ে ছাড়া ভালো লাগবে না, মন টিকবে না। দরকার মা মেয়ে দুজনে কষ্ট পাওয়া। ভালো করেছি না মা? কিসের ভালো? দিন দিনকে আক্কেল কমতেছে তোর? একটা মানুষের খরচ কি কম? তুই কি কিছু বুঝিস না? ওইটা ওই মেয়ের বাপের বাড়ি। এটা ওর কার বাড়ি? এটা ওর মায়ের বাড়ি মা। সালেয়া হতবাক হয়ে গেল। কাল আসতে না আসতে আজকে এই বাড়ি ওই মেয়ের নাকি? ছেলে কি বিয়ে করে পুরো পাগল হয়ে গেছে? সালেয়া বলে, কি বললি তুই? এটা কি রাবেয়ার বাড়ি? হ্যাঁ মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি আর বাজারের দুটো দোকান আমি রাবেয়ার লিখে দিত। ওর তো ভাগ্যটা খারাপ, যাতে আমি মারা গেলে ওকে আবার আগের বারের মতো মানুষের লাথি ফুসটা খেয়ে না থাকতে হয়। আমার মেয়ে দুজন যে তাদের সৎ মাকে আজীবন দেখবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। আমার ভাইয়েরাও যে রাবেয়াকে বের করে দিবে না, সেই নিশ্চয়তা কোথায়? একটা মানুষ জীবন আজীবন একই রকম কষ্ট কাটবে কেন বলো? তুই তোর বউয়ের নামে বাড়িঘর লিখে দিবি? তুই কি পাগল হয়েছিস নাকি নজরুল? বউয়ের নামে কেউ জায়গা জমি দেয়? বিয়ে হয়েছে মাত্র 2 দিন। নজরুল হেসে বলে, রাগ করল না মা, তোমার নামেও কিন্তু আমার বাপে অনেক জায়গা জমি কিনেছে। সেগুলোর আয় এখনো তোমার দখলে আছে। আমার বউ 2 দিন হয়েছে আসছে দেখে কি সে বউ না? কবুল বলার সাথে সাথে রাবেয়া আমার বউ হয়ে গেছে মা, আজীবনের জন্য। রাবেয়া যদি প্রতারণা করে তো তার জবাব সে আল্লাহর কাছে দিবে। আমি আল্লাহকে বলতে পারবো আমি আমার দিক থেকে কোনো কামতে রাখিনি। সালেহ কি বলবে ভেবে পেল না। ছেলের মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে বুঝতে পারলো সালেহা। মনে মনে বলল, এই পেতনি তো ভালো করে আছর করছে আমার ছেলেরে। এই পেতনির তাড়ানো ঔষধ আমার জানা আছে। সকালে নজরুল দোকানে যাওয়ার জন্য তৈরি হলো। নিজের বাইকটা বের করে তরুকে আর তার মেয়ে নাজিয়াকে ডাকলো। নজরুলের একটা মাত্র মেয়ে, প্রথম স্ত্রীর ঘরে। নাজিয়ার বাড়ির কাছাকাছি একটা স্কুলে পড়ে, ক্লাস 10-এ। প্রতিদিন নিজের মেয়েকে স্কুলে দিয়ে আসে, আজ 2 মেয়েকে নিয়ে আসবে। নজরুল ব্যবসায়ী মানুষ, খুব যে বোকা লোক তা নয়। নজরুল ব্যালেন্স করে চলতে জানে। সৎ মা যে সবসময় ভালো হবে তার গ্যারান্টি কই। এই জন্য মেয়ের নামে কিছু সম্পদ লিখে দিয়েছে নজরুল। ব্যবসা করে অর্থ সম্পদ কম করেনি। আল্লাহ তাকে সফলতা দিয়েছে সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। তাই নজরুল শুকরিয়া আদায় করে আল্লাহ। নাজিয়া স্কুলে বেশ কিছু পরে তরু স্কুল। আলমগীর 2 মেয়েকে নিয়ে স্কুলে গেল। নজরুল মন আজ অনেক খুশি। রাবেয়াকে আজকে কেমন আনন্দিত লাগছে। তরুকে ছাড়া দুনিয়ার সব সুখ রাবেয়ার পায়ের নিচে এনে দিল। রাবেয়া এতটা খুশি হতো না।
সকালে কি সুন্দর নিজ হাতে দুই মেয়েকে খাইয়ে দিল রাবিয়া। নজরুল কি যে শান্তি লাগছিল তখন। নজরুল বের হতে সালেয়া মেজো ছেলের ঘরে গেল। নজরুলরা 4 ভাই। নজরুল সবার ছোট। বাকি 3 ভাইয়ের তুলনায় নজরুলের অর্থ সম্পদ বেশি, তাই সবার মনে একটা চাপা হিংসা কাজ করে নজরুলের জন্য। সালেহা গিয়ে মেজো ছেলেকে বলল, ঘটনা দেখছোস সুরজ? নাইজা কি কামটাই করছে। সুরজ এলে ফলের ব্যবসা, আস্তে ধীরে বের হবে দোকানের দিকে। মায়ের কথা শুনে বলল, কাহিনী বুঝো না মা, নতুন বউরে খুশি করতে এরকম করে। বউ হয়েছে পা মোছার পাপোশ, এরে মাথায় তোলন তো কিছু নাই। তোমার পোলায় তো 2 কলম লেখাপড়া করছে, তবু মাথায় জ্ঞান বিদ্যা নেই। ওরে পড়ালেখা না করে একটা কলা গাছটা পড়াইলে ভালো হতো। আমাকেও কি বউ নেই? সুরজ আলীর বউ রিনা বলল, বুঝেন না কেন? আরিফের বাপ এখন সুন্দরী বউ পাইছে তো, তাই এরকম তোয়াজ করে। নাজিয়ার মা রুবি তো ছিল কালো মানুষ, এখন পাইছে ধলা চামড়া। মাথা কি ঠিক আছে নাকি আপনার ভাইয়ের? সালে হাপিত্তাস করে বলল, এখন কি করমু তো বাপ? চাইছিলাম বিয়ে করাইলেও একটা বাজা মাইয়া করামু, যাতে পোলাপান না হয়। এই মাইয়া তো বাজা না, যদি কোনো পোলাপান হয় ওই ঘরে তো বুঝোস নাইজার সব সম্পদ তোগো 3 ভাইয়ের হাতছাড়া হয়ে যাব। ওনাকে বউয়ের নামে জায়গা জমি দিব কইতেছে। রিনা ফিসফিসে বলে, আম্মা আমি খুব কালেম এক তান্ত্রিকের সন্ধান জানি। কামরূপ কামাখ্যা থেকে আসছেন উনি, ওস্তাদি কাম তার সব। ছালেয়া গলার স্বর নিচু করে বলল, তাহলে দেরি কিসের মেজবো? কাল পরশুর মধ্যে চলো। এরপর সালেয়া, রিনা, নাজমা মিলে কিছুক্ষণ বৈঠক করলো কিভাবে কি করা যায় তা নিয়ে। রাবেয়া রান্নাঘরে বসে রান্না করছে। পুকুর থেকে বড় বড় রুই মাছ ধরা হচ্ছে। মাছ ভাজতে বসে রাবেয়ার মনে পড়ে গেল আমিনার কথা। কম তো অপমান সইতে হয়নি আমিনার। মেয়েটাকে একটা মাছ দেওয়ার কথা বলেছে, সেসব রাবেয়া কখনো ভুলবে না। আনমনে কেঁদে দিল রাবেয়া। অথচ আজ সব তরুর জন্য করতে বসে রাবেয়া। নজরুল তরুকে এত যত্ন করছে, রাবেয়া চেষ্টা করো তার চাইতে বেশি নাজিয়ার খেয়াল রাখার জন্য, যাতে নজরুলের মনে কষ্ট না যায়। নাজিয়া যাতে কখনো বলতে না পারে সৎ মা দেখে যন্ত্রণা সইতে হয় তাকে। তরু নাজিয়া দুজনে রাবেয়ার কাছে সমান। ফাইজানে কেমন অস্বস্তির অস্থির লাগছে। তরু হঠাৎ কেন এভাবে হারিয়ে গেল? মায়ের কাছে যাচ্ছে, একটাবার ভাইজানকে বলে যেতে পারলো না? কেমন অভিমান জন্মলো ফাইজানের তরুর উপর। তবে কি তরু এখনো ফাইজানকে নিজের কেউ ভাবতে পারে না? বন্ধুদের প্রেমিকা খেতে গেলেও তো তাদের কাছে বলে যায়। ফাইজান ভেবে পায় না তরুর মনে কী চলছে। বিকেলে পড়তে বসে লতাকে ফাইজান বলল, তরু নেই বাসায়। লতা ঠোঁট গোল করে হাসলো। তরুর জন্য কি না কষ্ট হচ্ছে। লতার ভীষণ আনন্দ হচ্ছে তরু না থাকায়, কোনো বাধা নেই এবার। ভাইজানের গা গুলিয়ে উঠল এরকম বিশ্রী অঙ্গভঙ্গি করার হাসি দেখে। লতার ব্যবহার কেমন যেন মনে হচ্ছে, যেন বেপরোয়া হয়ে গেছে, যা খুশি করে ফেলতে পারে। লতা বলল, তরু চলে গেছে ওর মায়ের কাছে, আর আসবে না এখানে, ওখানেই থাকবে, স্কুল চেঞ্জ করে ফেলেছে ওর। আমাদের স্কুলে তো আসে না এখন। ভাইজান চমকালো, এত কিছু হয়ে গেল অথচ ভাইজান জানে না। তরু দরকার মনে হলো না ভাইজানকে জানানো। জানাবে কী করে? তরুর কাছে তো ভাইজানের ফোন নম্বর নেই। ভাইজান ভেবেছিল আগামীকাল তরুর স্কুলে গিয়ে দেখা করবে। এখন কীভাবে দেখা হবে যদি স্কুল চেঞ্জ করে ফেলে? ভীষণ রাগ হলো ভাইজানের। লতা অঙ্ক করাতে গিয়ে বারবার ভুল করতে লাগলো, তারপর রাগ করে চলে গেল। লতা খাটে গিয়ে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। তার ভীষণ আনন্দ হচ্ছে। এত পৈশাচিক আনন্দ হচ্ছে কেন তার বুঝতে পারছে না। কেমন শান্তি শান্তি লাগছে। তরুকে এভাবে আস্তে আস্তে দূরে সরিয়ে দিবে লতা ভাইজানের মন থেকে, জীবন থেকে। চলবে কেয়া পাতার নৌকো পর্ব 4, পুরো গল্প প্লেলিস্টে।